একাত্তরে গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাওয়ার আহ্বান, $4.5 বিলিয়ন ফেরত চেয়েছে বাংলাদেশ। বাংলাদেশ পাকিস্তান কূটনৈতিক সম্পর্কে দৃষ্টি রাখছে ভারত, জানালেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। ভারতের সংখ্যালঘু মুসলিমদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানালো বাংলাদেশ। এবং বাংলাদেশের সংস্কার কর্মসূচির প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন, রোহিঙ্গাদের সহায়তা অব্যাহত রাখার আহ্বান ঢাকার। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ ২১ সংবাদের সাথে আছে আমি ওয়াহিদুজ্জামান। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124live। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 ইউটিউব চ্যানেলে। এছাড়াও সংবাদ আরও থাকছে, ভিন গ্রহে প্রাণের অস্তিত্বের শক্ত প্রমাণ পাওয়ার দাবি করলেন বিজ্ঞানীরা। স্বাধীনতার আগে বাংলাদেশের পাওনা $4.5 বিলিয়ন ফেরত ও গণহত্যার জন্য সাধারণ ক্ষমা চাওয়া নিয়ে আলোচনা করতে সম্মত হয়েছে পাকিস্তান। ঢাকা ইসলামাবাদ বিদ্যমান সম্পর্ক এগিয়ে নিতে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে দুই দেশই একমত, এমনটা জানিয়েছেন পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন। এরপর পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ দেখা করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। সে সময় দুদেশের সম্পর্ক আরও দৃঢ় করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। ২০১০ সালে পাকিস্তানে এক সাক্ষাতের পর ১.৫ দশকের ব্যবধানে বাংলাদেশের সঙ্গে ফের আয়োজন হল দ্বিপক্ষীয় বৈঠক। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দুই দেশের সচিব পর্যায়ের বৈঠকে অংশ নেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। বৈঠকের পর প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যান আমনা। সে সময় দুই দেশের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে আলোচনা করেন তারা। দ্বিপক্ষীয় এসব বৈঠকের বিস্তারিত তুলে ধরে ৭১ পূর্ব সম্পদ ফেরত ও গণহত্যার জন্য ক্ষমা চাইতে পাকিস্তানের প্রতি আহ্বানের কথা জানান পররাষ্ট্র সচিব। পাকিস্তানের সাথে আগে যেমনটা বলেছি, বিদ্যমান ঐতিহাসিকভাবে অমীমাংসিত বিষয়গুলো উত্থাপন করেছি, যেমন আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন, অবিভাজিত সম্পদে বাংলাদেশের ন্যায্য হিস্সা প্রদান, ১৯৭০ সালের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য প্রেরিত বিদেশি সাহায্যের অর্থ হস্তান্তর এবং ১৯৭১ সালে পাকিস্তানের তৎকালীন সশস্ত্র বাহিনী কর্তৃক সংঘটিত গণহত্যার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া। বাংলাদেশে আটকে পড়া ৩,২৫,০০০ পাকিস্তানের প্রত্যাবাসন এবং অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়েও আলোচনা হয়। এটা আমরা পাকিস্তানি প্রতিনিধি দলকে বলেছি যে বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক এখন যে জায়গায় দাঁড়িয়েছে, সাম্প্রতিককালে উচ্চ পর্যায়ে যোগাযোগ এবং বিভিন্ন ক্ষেত্রে আমাদের যে সহযোগিতার কারণে, সেটিকে একটা শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে গেলে আমাদেরকে এই অমীমাংসিত বিষয়গুলো মীমাংসা আসার প্রয়োজন। এদিকে বিকেলে মন্ত্রণালয় পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে ফেরার পথে আমনা বালুচ বাংলাদেশ সফরে সন্তুষ্টি প্রকাশ করেন। I'm happy to be in Dhaka. Thank you. আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। Lovely. বাংলাদেশ পাকিস্তান কূটনৈতিক সম্পর্কে দৃষ্টি রাখছে ভারত। বৃহস্পতিবার দিল্লিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন মুখপাত্র রণধীর জয়সওয়াল। এছাড়া তিনি বলেন, ভারতের স্থলবন্দর ব্যবহার করে ট্রান্সশিপমেন্টের মাধ্যমে বাংলাদেশের পণ্য রপ্তানির সুবিধা বন্ধের পেছনে অন্য কারণও রয়েছে। Measure because of the congestion that we see on our ports and our airports. But I would also remind you, please do have a look at the developments that have happened on the Bangladeshi side prior to us announcing these measures. Jugal, regarding question about the visit of Foreign Secretary of Pakistan to Bangladesh, yes, we have taken note of it. ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় বাংলাদেশকে জড়ানোর ভারতের চেষ্টা তীব্র প্রতিবাদ জানিয়েছে
অন্তর্বর্তী সরকার। পাশাপাশি প্রতিবেশী দেশটিকে সংখ্যালঘু মুসলিমদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বাসসের কাছে অন্তর্বর্তীকালীন সরকারের এই অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, মুর্শিদাবাদের সাম্প্রদায়িক সহিংসতায় বাংলাদেশকে জড়ানোর যে কোনো চেষ্টাকে আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করি। শফিকুল আলম বলেন, বাংলাদেশ সরকার মুসলিমদের উপর হামলা এবং তাদের জানমালের নিরাপত্তা হানির ঘটনার নিন্দা জানায়। তিনি আরও বলেন, আমরা ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারকে সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাই। রোহিঙ্গাদের মানবিক সহায়তা অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর উপসহকারী সচিব নিকোল অ্যান চুলিক এবং পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক ব্যুরোর উপসহকারী সচিব অ্যান্ড্রু আর হেরাপের সাথে বৈঠক শেষে এ কথা জানান পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন। পরে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে অন্তর্বর্তী সরকারের সংস্কারের প্রতি সমর্থন জানান দুই মার্কিন মন্ত্রী। আকবর হোসেন সুমনকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন মেহেদী হাসান। বৃহস্পতিবার দুপুর 3:45টায় ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ও মিয়ানমারে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সকে সাথে নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান সফররত দুই মার্কিন মন্ত্রী। বৈঠক করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও পররাষ্ট্র সচিব জসিমউদ্দিনের সাথে। বৈঠক শেষে সচিব জানান, বিভিন্ন বিষয়ে আলোচনা হলেও সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে রোহিঙ্গা ইস্যু। আগামী সেপ্টেম্বরে নিউ ইয়র্কে আপনারা জানেন যে রোহিঙ্গা বিষয়ে একটা উচ্চ পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং এই রোহিঙ্গা প্রত্যাবাসনে আমরা তাদের রাজনৈতিক এবং মানবিক সহায়তা অব্যাহত রাখার জন্য অনুরোধ জানিয়েছি। আলোচনা হয়েছে দেশটির সাথে বাণিজ্য ঘাটতি কমানোর বিষয়েও। বাংলাদেশের উপর আরোপিত বাড়তি শুল্ক যে 90 দিনের জন্য স্থগিত করা হয়েছে, এর মধ্যেই সমাধান খুঁজে পাওয়ার আশা সচিবের। 90 দিনের পজের মধ্যেই আমরা কি করে এই যে নতুন বাস্তবতার প্রেক্ষিতে আমাদের দেশের ভেতরে যে সমস্ত স্টেকহোল্ডার আছেন তাদের সাথে কথাবার্তা বলে একটা পথ বের করতে পারি, সেটা নিয়ে আমরা সময়টা ব্যয় করব। এরপর দুই মার্কিন মন্ত্রী রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন। এ সময় সরকারের সংস্কার কর্মসূচির প্রতি সমর্থন জানান তারা। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশে আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ায় পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকী নিজেকে নির্দোষ, এখন বিদেশের যে কোনো আদালতে পলাতক আসামি হিসেবেই বিবেচিত হবেন। নিজেকে নির্দোষ প্রমাণ করতে আদালতের কাছে আত্মসমর্পণের বিকল্প নেই, এমনটাই বলছেন আইনজীবীরা। মাহতাব মিনহাজের প্রতিবেদন। ক্ষমতার অপব্যবহার করে রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে 30 কাঠা প্লট নেন শেখ হাসিনার ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকী। এ নিয়ে দুদকের মামলায় টিউলিপের বিরুদ্ধে 13 এপ্রিল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। এরপর বিষয়টি নিয়ে মুখ খোলেন টিউলিপ। ব্রিটিশ গণমাধ্যমের কাছে দাবি করেন তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যে, এমনকি গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়ে কিছুই জানেন না তিনি। I can't dignify this politically motivated smear campaign with any context or any comments. It's a completely politically motivated smear campaign trying to harass me. There is no evidence that I've done anything wrong. টিউলিপের এমন অভিযোগের ভিত্তিতে আইনজীবীদের কাছে জানতে চাওয়া হয়, বিদেশে অবস্থানরত কোনো আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে আসামির কাছে কোন পদ্ধতিতে গ্রেপ্তারি পরোয়ানা পাঠানো হয়। অ্যারেস্ট অফ ওয়ারেন্ট দেওয়া হয় অনেকগুলো প্রক্রিয়ার মাধ্যমে। প্রথম ওনার প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস আর নোন টু লিভ যেখানে থাকে ওই অ্যাড্রেসে ওনাকে দেওয়া হয়। আইদার সরাসরি গিয়ে দেওয়া হয়, নোটিশ টাঙিয়ে দেওয়া হয়, রেকর্ডেড ডেলিভারির মাধ্যমে দেওয়া হয়। গুরুতর অপরাধের ক্ষেত্রে ইন্টারপোলের মাধ্যমে এইটা সে যে দেশে বসবাসরত যেটা জানবে অথরিটি, সেইখানে তারা পাঠাবে। আইনজীবীরা বলছেন টিউলিপ সরাসরি গ্রেপ্তারি পরোয়ানা না পেলেও সংবাদ মাধ্যমে এরই মধ্যে জানতে পেরেছেন পরোয়ানার কথা। তাই আদালতে হাজির হতে ব্যর্থ হলে তাকে পলাতক হিসেবেই গণ্য করা হবে। উনি জানবেন না এই কথা ধপে টিকবে না, কারণ বাংলাদেশের বাইরেও উনি যেই দেশে এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, সেখানেও ওনার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। কোনো ব্যক্তিকে যখন ওয়ারেন্টের মাধ্যমে ওয়ারেন্ট তামিল হবে না, তখন তার বিরুদ্ধে পেপারে কোর্টের মাধ্যমে 2টি পেপারে তার বিরুদ্ধে নোটিশ জারি করা হবে যে তোমার এই মামলায় এই অভিযোগের ভিত্তিতে তোমার নামে ওয়ারেন্ট অর্ডার ইস্যু হয়েছে, তুমি যদি কোর্টে হাজির না হও তাহলে তোমার অ্যাবসেন্সে তোমার বিচার কার্যক্রম চলবে।
বিদেশে বসে আইনি লড়াইয়ের কোনো সুযোগ নেই বলেও জানান আইনজীবীরা। ফিজিক্যালি হাজির থাকার পরে জামিন পেলে জামিনে থেকে সে প্রতি তারিখে হাজির হবে, জামিন না পেলে সে জেলে থাকবে। তখন সে একজন লয়ার নিযুক্ত করতে পারবে অথবা সে নিজেও কন্টেস্ট করতে পারবে। টিউলিপকে দেশে ফেরাতে বিচারিক আদালতের নির্দেশ মেনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সহযোগিতা চাওয়া হবে বলে জানায় দুদক। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। আলোচিত ব্যবসায়ী এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম ও তার স্বার্থ সংশ্লিষ্টদের নামে থাকা 1360টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে 2,619,07,16,000 টাকা রয়েছে। বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদেশ দেন। এর আগে দুদকের উপপরিচালক তাহসিন মুনাবিল হক এ আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন। ওই আবেদনে বলা হয়েছে, সাইফুল আলম ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মানি লন্ডারিং সংগঠনের অভিযোগটি অনুসন্ধানপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য যৌথ অনুসন্ধান ও তদন্ত টিম গঠন করা হয়েছে। চলমান রাজনৈতিক বিষয় নিয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রাত 10টায় শুরু হয় এই বৈঠক। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্যদের সাথে এ সময় ভার্চুয়ালি যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের ও দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এ সময় আলোচনা হয়। জাতীয় না গণপরিষদ নির্বাচন, সংস্কার করে নির্বাচন নাকি একসাথে দুটোই, প্রশাসন নিরপেক্ষ না পক্ষপাত দুষ্ট, এসব নিয়ে রাজনৈতিক দলগুলোর মতানৈক্য স্পষ্ট হয়ে উঠেছে। এমনকি নির্বাচনের অংশ না নেওয়ার হুমকিও এসেছে কোনো দলের পক্ষ থেকে। বিষয়গুলো নিয়ে বিশ্লেষকেরা কি ভাবছেন আর জনগণই বা কি বলছে, জানাচ্ছেন সোহেল সামি। ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় তাহলে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি সেটা আরো খারাপের দিকে যাবে। আমাদের ভিউ হচ্ছে যে এটা রমজানের আগেই শেষ হয়ে যাওয়া দরকার। অন্যদিকে নির্বাচনে অংশ নেওয়া নিয়ে ভিন্ন সুর এনসিপির। এই ধরনের একটি প্রশাসন যদি থাকে তাহলে এর আন্ডারে নির্বাচন করাটাও আসলে সম্ভব নয়। কিছু কিছু ব্যাপারে মতের ভিন্নতা থাকলেও নির্বাচনের দিনক্ষণ নিয়ে একই সুরে কথা বলছে বিএনপি জামাত। একটি রোডম্যাপ প্রকাশ করে নির্বাচনের দিকে গেলে দেশের যে সংকট, আইন, অর্থনৈতিক বিভিন্ন দিকে, সেটি কমে আসবে বলে আমরা মনে করি। যেহেতু সংস্কার লাগবে এ ব্যাপারে একমত, যেহেতু রাজনৈতিক দলগুলোকে ঐক্যমত হইতে হবে এটাও আমরা একমত, তাহলে ঐক্যমতটা তাড়াতাড়ি হয়ে যায়। শুধু সরকারকে দোষারোপ না করে পলিটিক্যাল পার্টিগুলোকে পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা যতটুকু ছাড় দেওয়া সম্ভব দিয়ে আমরাই বসে ঠিক করি, সরকারের সাথে আলোচনা করে যে কবে ইলেকশন হবে। সংকট উত্তরণে সব দলের সাথে বেশি বেশি সংলাপে সমাধান দেখছেন রাষ্ট্রবিজ্ঞানের এই শিক্ষক। বৈষম্যবিরোধী আন্দোলনে সিরিয়াসলি অ্যাক্টিভ ছিল বিএনপি সহ অন্যরা, তাদের সাথে বোঝাপড়া যাওয়া দরকার। যে সকল ইসলামী দলগুলো আছে আমি তাদেরকেও সরকারকে মনে করি তাদেরকেও বোঝাপড়া রাখা, যারা বৈষম্যবিরোধী আন্দোলনে ছিল তরুণদের কথা মাথায় রাখা দরকার। সুতরাং সবার সাথে আলাপ করেন, কথা বলেন এবং একটা প্রয়োজনীয় এবং সুনির্দিষ্ট ডেট ঠিক করেন। নির্বাচন আর সংস্কার নিয়ে সাধারণ মানুষের মধ্যেও দেখা গেল নানা মত। ডক্টর ইউনূস আরও বেশি দিন থাকলে সংস্কার ভালো হবে, দেশের দ্রব্যমূল্যের দর কমবে। এখন যদি আমরা একটা সুস্থভাবে ভোট হইতো আমরা খুব আনন্দের মধ্যে ভোটটা দিতাম। যে সরকারি থাকুক, সংসদ না আসলে কোনো সমাধান হবে না। আমি চাই যে দলই আসুক মানে সুষ্ঠু একটা নির্বাচন যাতে হয়। ফ্যাসিস্ট শাসনামলে দীর্ঘদিন ভোট না দেওয়ার হতাশাও আছে জনমানুষের কণ্ঠে। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা। ভিসির পদত্যাগের এক দফা দাবিতে ক্যাম্পাসে মশাল মিছিল করেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাত 8:45টার দিকে দুর্বার বাংলার সামনে থেকে মিছিল বের করে তারা। শিক্ষার্থীরা বলেন, কুয়েট ভিসি শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন, সেজন্য 6 দফা থেকে 1 দফা দাবি ঘোষণা দিয়েছেন বলেও জানান তারা। একই সাথে নতুন ভিসির অধীনে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে 18-19 ফেব্রুয়ারি হামলার ঘটনার তদন্তের দাবি শিক্ষার্থীদের। 18 তারিখে হামলার কোনো আমরা সুষ্ঠু বিচার পাইনি, আমরা চাই যে সুষ্ঠু বিচার হোক। সবাই মিলে আমাদের দাবি জানিয়েছে যে আমরা এই ভিসিকে আর চাই না। একমাত্র এখন দাবি হচ্ছে এই ভিসির পতন। শেষ করছি 21 সংবাদ, যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার।
একাত্তরে গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাওয়ার আহ্বান, $4.5 বিলিয়ন ফেরত চেয়েছে বাংলাদেশ। বাংলাদেশ পাকিস্তান কূটনৈতিক সম্পর্কে দৃষ্টি রাখছে ভারত, জানালেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। ভারতের সংখ্যালঘু মুসলিমদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানালো বাংলাদেশ। বাংলাদেশের সংস্কার কর্মসূচির প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন, রোহিঙ্গাদের সহায়তা অব্যাহত রাখার আহ্বান ঢাকা। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 204 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইট। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/21tv online। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv চ্যানেল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সাথে